বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে অবস্থানে রয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য ভিত্তিক প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট বলছে, দলটি ৬০ বছর বয়সী শীর্ষ নেতা এই পদের প্রধান দাবিদার। ২রা ফেব্রুয়ারি প্রকাশিত সাময়িকীটির সর্বশেষ বিশ্লেষণে বলা হয়, ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনের পর ৬০ বছর বয়সী তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার প্রধান দাবিদার। দ্য ইকোনমিস্ট আরও জানায়, তারেক রহমান নির্বাচিত হলে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। সাময়িকীটি ২৫শে ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দৃশ্য বর্ণনা করে লিখেছে, বুলেট প্রুফ বাসে করে তিনি যখন ফিরছিলেন তখন উচ্ছ্বসিত সমর্থকরা রাস্তায় ছুটে আসেন এবং বাসটি কয়েক মাইল ধীর গতিতে চলছিল, যেন অপেক্ষমান সমর্থকেরা তাকে ভালোভাবে দেখতে পারেন। দ্য ইকোনমিস্ট স্মরণ করিয়ে দেয়, বহু বছর ধরে দলটি পরিচালিত হয়েছে তার প্রয়াত মা বেগম খালেদা জিয়ার মাধ্যমে। তার আগে এটি পরিচালনা করেছিলেন তার বাবা, বাংলাদেশের একজন প্রেসিডেন্ট, যিনি ১৯৮১ সালে নিহত হন। নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আকাশপথে ঢাকা থেকে বেলা ১১টায় বরিশাল যাবেন তিনি। দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারম্যান। যোগ দেবেন রাজেন্দ্র কলেজ মাঠ জনসভায়। এরপর আকাশপথেই ঢাকায় ফিরবেন তারেক রহমান। মঙ্গলবার রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। ৬ই ফেব্রুয়ারি বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা হতে পারে বলেও জানান তিনি। আমাদের নেতা জনাব তারেক রহমান আগামীকাল তার নির্বাচনী সফরের অংশ হিসাবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। আগামীকাল ৪ই জানুয়ারি সকাল ১১টায় আকাশপথে ঢাকা থেকে তিনি বরিশালে যাবেন। বরিশালে পৌঁছে দুপুর ১২টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। জাতিকে বিভক্ত করার সুযোগ আর কাউকেই দেওয়া হবে না। পচার রাজনীতি নয়, ২৪শে যুব সমাজ চায় পরিবর্তন। এবার হবে দেশ গড়ার নির্বাচন। গাজীপুর, কিশোরগঞ্জ ও ময়মনসিংহে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা হলে জবাব দেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। সারা দেশে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ী মাঠে ভাষণ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরে শ্রমিকদের নিরাপত্তা শৃঙ্খলা কোনোটিই নেই জানে আমির বলেন, বাগানের মতো সাজানো হবে এই শিল্প এলাকা। ক্ষমতায় গেলে ডে কেয়ার সেন্টার বাধ্যতামূলক করার ঘোষণা দেন তিনি। এই শিল্প এলাকায় কমপক্ষে ৪০ লক্ষ কর্মচারী কর্মকর্তা কাজ করেন, কিন্তু তাদের জীবনে না আছে নিরাপত্তা, না আছে শৃঙ্খলা, না আছে তাদের একটু স্বাস্থ্য সেবা পাওয়ার কোনো অধিকার। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ বলে যাচ্ছি, ইনসাফের বাংলাদেশ যদি কায়েম হয় আপনাদের ভোটে ১৩ তারিখ থেকে, তাহলে আর আপনাদের পর বেইনসাফি করা হবে না ইনশাআল্লাহ। শিল্প এবং শিল্পীতে আমরা পরিণত করব। ময়মনসিংহে জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, একটা ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে চায় জামায়াত। অর্থ পাচারকারীদের শুধু সম্পদ নয়, তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে। এই যে চুরেরা চুরি করে বাংলাদেশ থেকে ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, আল্লাহ যেন তৌফিক দেন ওদের পেটের ভিতরে হাত ঢুকিয়ে সেই টাকা যেন নিয়ে আসতে পারি। জান প্রাণ দিয়ে চেষ্টা করবো ইনশাআল্লাহ। ক্ষমতায় গেলে সবার আগে নারীদের সম্মান প্রতিষ্ঠায় কাজ শুরু করবে জামায়াত। রাষ্ট্র গঠনে সমান সুযোগ দেওয়া হবে নারী পুরুষকে। 11 দল বিশেষ করে জামাতে ইসলামী যদি দেশ চালনায় আসে তাহলে আমরা নিরাপদ থাকব, জীবন দিব, কিন্তু মায়ের সম্মানে টান দিতে কাউকে দেব না। এর আগে সকালে কিশোরগঞ্জের কাটিয়াদি সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, চোরাই পথে আর কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। যে কোনো ভাবে আমাকে জিততে হবে এই ধারণা থেকে বের হয়ে আসেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এই দিন শেষ। আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন নির্বাচনকে সামনে রেখে। এক্স অ্যাকাউন্ট হ্যাক করে একটি দল ব্যবসা করার চেষ্টা করছে এমন অভিযোগ করে ডাক্তার শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, অধিকার ক্ষুণ্ণ করার চেষ্টা করলে কঠোর জবাব দেওয়া হবে। সেই এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে এবং পেয়েও গেছে যে কোন জায়গা থেকে কারাই কাজ করেছে। আসিফ খান, ডিবিসি নিউজ।
দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। মঙ্গলবার সারাদিন ছিল সংসদীয় আসন 225, 266, ফেনী 1, 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে ফেনী জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ফেনী 2 আসনে বাংলাদেশ জামাতে ইসলামী সহ 11 দলীয় জোট মনোনীত প্রার্থী এবং এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমরা তার সাথে কথা বলবো। আপনি তো এই আসনে জোটের পক্ষ থেকে নির্বাচন করছেন, নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন, কি পরিস্থিতি আসলে বলবেন? না, পরিস্থিতি জনগণের মধ্যে যথেষ্ট সাড়া দেখতে পাচ্ছি। প্রশাসনের মধ্যে কিছুটা দৃঢ়তার অভাব দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে আপনি জানেন যে প্রশাসন আমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিয়েছিল। আমাদের একটা ক্যারাভ্যান আটকে দিয়ে আমাদেরকে 20,000 টাকা জরিমানা করেছিল। কালকে আমরা এটা প্রতিবাদ করেছি এবং আপিল করেছি এবং সে আপিল আমরা জয়লাভ করেছি এবং সেই জরিমানাটা ওনারা ফেরত দিয়েছেন। এবং বেশ কিছু জায়গায় আমরা অভিযোগ করেছি লিখিতভাবে এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে তারা ব্যবস্থা নেবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে মানে তারা কিছুটা বিএনপির দিকে হেলে আছেন, এ ধরনের একটা মনোভাব তাদের মধ্যে দেখা যাচ্ছে। নির্বাচনে হাওয়া ভালোই বইছে, প্রচারণা খুব জোরসোরে চলছে। ইনশাল্লাহ আমরাও ভালো প্রচারণা করছি। আমাদের গোটা আসনের সব ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে, কেন্দ্র পর্যায়ে আমাদের কমিটি আগে হয়ে গেছে। এখন আমরা গণসংযোগ করছি। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কাজ হচ্ছে, কাজ চলছে। যদি কোনো কারণে নির্বাচিত না হতে পারেন তাহলে মানুষের সাথে কিভাবে কাজ করবেন? দেখেন, এই এলাকা বেগম খালেদা জিয়ার এলাকা, আমাদের এলাকা। এই এলাকার মানুষের সাথে আমি অনেক ভালোবাসার আলিঙ্গনে জড়িয়ে গেছি। আমি কখনো এলাকার মানুষকে বলতে পারবো না। যাই হবে এলাকার মানুষের পাশে মৃত্যু পর্যন্ত আছি। এলাকার মানুষের জন্য কাজ করব, আগামী দিনও করবো ইনশাআল্লাহ। ডোর টু ডোর আমরা যাওয়ার চেষ্টা করেছি এবং জনগণ আমাদের ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। জনগণের সাথে আমাদের ইতিমধ্যে ব্যাপক যোগাযোগ আমরা করতে পেরেছি। আসলে জনপ্রত্যাশা হচ্ছে 24শে বিপ্লবের পরে এখন জনগণ চায় যে এখানে নতুন করে আর কোনো চাঁদাবাজি না হোক, এখানে নতুন করে টেন্ডারবাজি না হোক, দুর্নীতি না হোক। মানুষের মধ্যে মানুষের নিরাপত্তাটা মানুষের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত আমরা নির্বাচনী যে মাঠে প্রচারণা করছি, আমাদের সদরের 12টা ইউনিয়ন এবং একটি পৌরসভা, আমরা এখানে একেবারে সকাল সন্ধ্যা অবধি আমরা গণসংযোগ করছি। আমরা লেভেল প্লেইং ফিল্ড বলতে যেই কথা বোঝায়, সমান্তরাল আমরা এই মুহূর্ত পর্যন্ত আসলে লক্ষ্য করেছি। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। চট্টগ্রাম, কক্সবাজার দেশের বিভিন্ন এলাকায় পরপর 2বার ভূকম্প অনুভূত হয়েছে। রাত 9টা 34 মিনিটের পরে ফের রাত 9টা 51 মিনিটে হয় এই দুটি ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ প্রতিষ্ঠান USGS জানিয়েছে প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমারের ইয়াঙ্গুন রাজ্যে ভূমি থেকে 62.7 কিলোমিটার গভীরে। আর রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 5.9। এর 17 মিনিট পর ইয়াঙ্গুনে 5.2 মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে, যার প্রভাব পড়ে বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার, চট্টগ্রাম সহ আশেপাশের জেলায়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে মঙ্গলবার ভোর রাতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 4.1 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়। উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার কলরায় উপজেলায়। পবিত্র শবে বরাত আজ। পাড়া মহল্লার মসজিদে মসজিদে নফল নামাজ আদায়, কোরআন তিলাওয়াত, জিকির আজগারে মগ্ন ধর্মপ্রাণ মুসলমানরা। দর্শক, এই বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। ইমরান, আজকে তো পবিত্র শবে বরাতের রাত। এই মহান রাতে ময়মনসিংহের মসজিদে মসজিদে ইবাদত বন্দেগীর খবর জানাবেন আমাদের। সাথী, আসলে পবিত্র শবে বরাতের আজকের এই মহিমান্বিত রাতে সন্ধ্যার পর থেকেই প্রতিটি মসজিদে মসজিদে কিন্তু মুসল্লিদের আনাগোনা শুরু হয়েছে এবং সন্ধ্যার পর থেকেই মানুষ মসজিদে এসে নামাজ আদায় করছেন এবং এশার নামাজের পর প্রায় প্রতিটি মসজিদেই কিন্তু আলাদা বয়ান হয়েছে এবং সকল মুসল্লিরা কিন্তু নফল নামাজ আদায় করছেন। আমি রয়েছে এখন এই মুহূর্তে ময়মনসিংহের বড় মসজিদ এলাকাতে।
এই বড় মসজিদ এলাকাতেও আসলে আজ রাত বাড়ার সাথে সাথে এখন পর্যন্ত মুসল্লিরা কিন্তু ভিড় করছেন। আসলে শবে বরাত মুসলমানদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি রাত। আসলে মুসলমান যারা রয়েছেন তারা আজকের এই রাতে আল্লাহর আনুগত্য লাভের আশায় নফল নামাজ আদায় করছেন এবং আসলে বলা হয়ে থাকে যে এই রাতেই মানুষের ভাগ্য নির্ধারণ করে থাকেন মহান সৃষ্টিকর্তা এবং এই রাতে আসলে ক্ষমা প্রার্থনা এবং আত্মশুদ্ধির সুযোগ যে ফিরে আসে প্রতি বছরের এই পবিত্র শবে বরাতে, সেই সুযোগটিকে হাতছাড়া করতে চান না কোনো মুসল্লি, যার কারণেই পাড়া মহল্লার মসজিদের পাশাপাশি শহরের যে বড় মসজিদগুলো রয়েছে সেই মসজিদেও কিন্তু আসলে মুসল্লিদের ভিড় সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি। এই রাতে মহান আল্লাহর রহমত এবং মাগফিরাতের দরজা উন্মুক্ত থাকে, আর তার জন্যই কিন্তু আসলে মুসল্লিরা নামাজ আদায় করছেন, নফল নামাজ আদায় করছেন, নিজেরা ক্ষমা প্রার্থনা করছেন, অতীতের ভুল শুধরানোর জন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, যার কারণে প্রত্যেকটা মসজিদেই কিন্তু নফল নামাজ, কুরআন তেলাওয়াত এবং দোয়ার মাধ্যমে এই রাতটি আসলে কাটানোর চেষ্টা করছেন মুসলমান ধর্মপ্রাণ যারা রয়েছেন তারা। এই বড় মসজিদের মতোই আসলে আমরা দেখেছি ময়মনসিংহের প্রতিটি মসজিদেই আসলে মুসল্লিদের ভিড় রয়েছে। এই এলাকার যতগুলো মসজিদ রয়েছে প্রতিটি মসজিদেই আসলে মুসল্লিরা এখন পর্যন্ত প্রার্থনা করছেন, তারা তাদের অতীতের ক্ষমা প্রার্থনা করছেন যাতে তাদের ভাগ্য নির্ধারিত হয় এবং ভালোভাবে আগামীর দিনগুলো যাতে যায়, এবং দেশ ও কল্যাণের জন্য আসলে আজকে মোনাজাত করা হয়েছে। এমনটাই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবশেষ খবর। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।